সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস সরাসরি হচ্ছে, আশা করছি তোমাদেরও ক্লাস কয়েকদিন মধ্যে সরাসরি হবে। তোমরা সেটাই আশা রাখো। আর সামনে তোমাদের ফর্ম ফিল আপ হবে আর পরীক্ষা হবে, সেই বিষয় মাথায় রেখে প্রিপারেশন নাও। আমি ব্যবস্থাপনা প্রথম পত্র পড়াচ্ছি, ব্যবসা সংগঠন প্রথম পত্র, বিবিএস পাস ফার্স্ট ইয়ারের ক্লাস, কিন্তু বিবিএস পাস ফার্স্ট ইয়ার প্রথম বর্ষ। 1 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রীয় ব্যবসায়ের ধরন বর্ণনা দাও। আর 2 নম্বর দেখো, ব্যবসায়ের গুরুত্ব, রাষ্ট্রীয় ব্যবসায়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। আবার বলছি দেখো, রাষ্ট্রীয় ব্যবসায়ের ধরন বা বর্ণনা দাও। আগে পড়িয়েছিলাম রাষ্ট্রীয় ব্যবসা। এরপর 2 নম্বরে আসো, রাষ্ট্রীয় ব্যবসার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। রাষ্ট্রীয় ব্যবসায়ের ধরন, রাষ্ট্রীয় ব্যবসা তো জানো, রাষ্ট্র বা সরকার কর্তৃক পরিচালিত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে, বুঝতে পেরেছো? আবার দেখো, রাষ্ট্র বা সরকার কর্তৃক পরিচালিত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে, অর্থাৎ যে ব্যবসা রাষ্ট্র পরিচালনা করবে, গঠন করবে এবং নিয়ন্ত্রণ করবে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। তো রাষ্ট্রীয় ব্যবসার ধরন 3টা। রাষ্ট্রীয় ব্যবসার ধরন হচ্ছে প্রথম স্তর, দ্বিতীয় স্তর আর তৃতীয় স্তর, বুঝতে পেরেছো? রাষ্ট্রীয় ব্যবসার ধরন কয়টা? 3টা। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। প্রথম স্তরে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়। প্রথম স্তরে কারা কাজ করবে? দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়, অর্থাৎ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কাজ করবে। দ্বিতীয় স্তর হচ্ছে সেক্টর কর্পোরেশন। দ্বিতীয় স্তর কারা? সেক্টর কর্পোরেশন। তৃতীয় স্তর হচ্ছে কি জানো? প্রতিষ্ঠান পর্যায়ে ব্যবস্থাপনা। তৃতীয় স্তর হচ্ছে কি? তোমার প্রতিষ্ঠান পর্যায়ে ব্যবস্থাপনা। তাহলে রাষ্ট্রীয় ব্যবসায়ের ধরনকে 3 ভাগে ভাগ করে দিচ্ছে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর। কয়টা স্তর ভাগ করেছে বলো? 3টা। প্রথম স্তর, দ্বিতীয় স্তর আর তৃতীয় স্তর। প্রথম স্তর হচ্ছে তোমার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়, অর্থাৎ যে বিভাগের দায়িত্ব হবে, যে মন্ত্রণালয়ের দায়িত্ব হবে, যেমন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, কেমন? তারপরে তো মনে করো বাণিজ্য মন্ত্রণালয় হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় হচ্ছে রেলমন্ত্রী, কেমন? এবং সেক্টর কর্পোরেশন বা একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। সেক্টর কর্পোরেশনের কতগুলি দায়িত্ব দিয়ে থাকবে দ্বিতীয় স্তরে। তৃতীয় হচ্ছে প্রতিষ্ঠান পর্যায়ে ব্যবস্থাপনা। এবার আমি রাষ্ট্রীয় ব্যবসায় প্রথমটা হচ্ছে কি? দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়। তার মানে এটা হচ্ছে কি জানো? এটা হচ্ছে তোমার সরকারি মন্ত্রণালয়। এটা হচ্ছে কি জানো? সরকারি মন্ত্রণালয়। 1 নম্বরটা কি বলো? দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়, সরকারি মন্ত্রণালয়। সরকারি তো বুঝছো, যেমন সরকারি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান থাকে, বুঝতে পেরেছো? সরকারি মন্ত্রী, যেমন মনে করো, দেখো খেয়াল করো, রেলমন্ত্রী। রেলমন্ত্রী কী করবে? রেলওয়ের কার্যক্রম পরিচালনা করবে। রেলওয়ে তো বুঝছো একটা সরকারি প্রতিষ্ঠান। এটা পুরা বিমান, বাংলাদেশ বিমানের জন্য কি পর্যটন ও বিমান মন্ত্রণালয় আছে, খেয়াল করেছো? যেমন বস্ত্র মন্ত্রণালয়, পাটও বস্ত্র মন্ত্রণালয় দায়িত্ব আছে, কেমন? তা বলে যেমন মনে করো, আবার ধর যেমন জুট মিল কারা পরিচালনা করবে? বস্ত্র মন্ত্রণালয়, কেমন? বা বস্ত্র মন্ত্রণালয় কী করবে? বস্ত্র মন্ত্রণালয় জুট মিল পরিচালনা। যেমন রেলওয়ে, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান, এগুলো হচ্ছে তোমার সরকার কী করবে? দায়িত্বপ্রাপ্ত। যেমন বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ ডাক বিভাগ, খেয়াল করছো? বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ বিমান, এগুলো হচ্ছে। তারপরে বস্ত্র মন্ত্রণালয়, এগুলো হচ্ছে দায়িত্বপ্রাপ্ত। যেমন বস্ত্রের যারা মনে করে গার্মেন্টসের সেক্টরে বা পার্ট সেক্টরে কাজ করবে, তারা সেগুলো দায়িত্ব হচ্ছে বস্ত্র মন্ত্রণালয়। কেমন? বস্ত্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কাজগুলি কী করবে? পালন করবে, কেমন? এটা হচ্ছে দায়িত্ব। যেমন রেলওয়ের কাজ, রেলওয়ে সচিব, রেলওয়ের মন্ত্রী, রেল সচিবের উপর দায়িত্ব দেবে। তেমন যোগাযোগ, অর্থাৎ রেলটা কীভাবে নিয়ন্ত্রণ হবে, পরিচালিত হবে, যেটা রাষ্ট্রীয় ব্যবসা, সেটা তোমার অনুমোদন করবে। অর্থাৎ মন্ত্রণালয়ের অধীনে কর্পোরেশন উপর সরকার নিয়ন্ত্রণ করা হয়। এখানে মন্ত্রণালয় সরকারি নীতিমালা। এখানে একজন চেয়ারম্যান থাকবে, পরিচালক পরিষদ নিয়োগ করবে, কেমন? এখানে কী থাকবে জানো? চেয়ারম্যান ও অন্যান্য পরিচালক। এখানে কী থাকবে জানো? একজন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান থাকবে। প্রথম স্তরে খেয়াল করো, একজন কী থাকবে জানো? দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান। একজন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান থাকবে, বুঝছো? রাষ্ট্রীয় কারবারের ক্ষেত্রে কী থাকবে বলো? একজন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান থাকবে। কী থাকবে বলো? একজন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান থাকবে। তারপরে অন্যান্য পরিচালক নিয়োগ, দায়িত্বপ্রাপ্ত পরিচালক থাকবে, পরিচালক নিয়োগ করবে তারা, নিয়োগ, এগুলো অডিট, নিরীক্ষা ব্যবস্থা করবে, কেমন? দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান থাকবে, পরিচালক নিয়োগ করতে হবে, নিরীক্ষা ব্যবস্থা থাকবে, বুঝতে পারছো? এখানে একজন চেয়ারম্যান থাকবে। চেয়ারম্যান কী করবে জানো? পরিচালক নিয়োগ করবে, এরপর নিরীক্ষা ব্যবস্থা করবে। এটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়, কেমন? তাহলে রাষ্ট্র বা সরকার কর্তৃক পরিচালিত ব্যবসা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। এখানে কতগুলি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থাকবে, মন্ত্রণালয়গুলি কী করবে? সংশ্লিষ্ট কাজগুলি পালন করবে। এটা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় বা সরকারি মন্ত্রণালয়। 2 নম্বরে আসো, সেক্টর কর্পোরেশন। 2 নম্বরটা দেখো বাবা, সেক্টর কর্পোরেশন। সেক্টর কর্পোরেশনটা কি জানো?
সেক্টর কর্পোরেশনের অধীনে শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কতগুলি দায়িত্ব পালন থাকবে। সেক্টর কর্পোরেশনের অধীনে খেয়াল করেছো শিল্প প্রতিষ্ঠানের সমূহের ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাতিষ্ঠানিক কার্যাবলী নিয়ন্ত্রণের জন্য বাজেটারি নিয়ন্ত্রণ আবশ্যক থাকবে। এখানে কতগুলো বাজেট কন্ট্রোল করতে হবে। কর্পোরেশন শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক উন্নয়নের লক্ষ্যমাত্রা ঠিক করে এর লক্ষ্যমাত্রা অর্জনের যদি ব্যর্থ হয় তাহলে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হবে। তাহলে সেক্টর কর্পোরেশনের অধীনে খেয়াল করছো সেক্টর কর্পোরেশনের অধীনে কতগুলি শিল্প প্রতিষ্ঠান বিদ্যমান থাকবে। সেক্টর কর্পোরেশনের অধীনে কি থাকবে বলো, কতগুলি শিল্প প্রতিষ্ঠান বিদ্যমান থাকবে। শিল্প প্রতিষ্ঠান তদারকির কার্যাবলী সমাধান করবে সেক্টর কর্পোরেশন। শিল্প প্রতিষ্ঠানটা কী করবে জানো, বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান তাদের তদারকির কার্য প্রক্রিয়া সম্পাদন করবে কে, সেক্টর কর্পোরেশন। সেক্টর কর্পোরেশন কী করবে, আর্থিক কার্যাবলী ও বাজেট প্রণয়ন করবে। তারা কী করবে জানো, আর্থিক কার্যাবলী ও বিভিন্ন ধরনের বাজেট প্রণয়ন করবে। বাজেটের প্রণয়নে যদি তারা ব্যর্থ হয়, খেয়াল করছে যদি তারা সংশ্লিষ্ট বাজেট প্রণয়নে ব্যর্থ হয় এক্ষেত্রে তাদের উপর কি দায়িত্ব নিবে কারা, সরকার। সেক্ষেত্রে তাদের নিয়োগ সেক্টর কর্পোরেশন কী করবে জানো, সেক্টর কর্পোরেশন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ, বদলি, পদায়ন ইত্যাদি সংক্রান্ত কাজ করবে। সেক্টর কর্পোরেশনটা কী করবে বলো, সেক্টর কর্পোরেশন প্রতিষ্ঠানের জন্য কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, বদলি ও পদায়নের ব্যবস্থা করবে। বুঝতে পেরেছো? আমি আবার বলছি সেক্টর কর্পোরেশন প্রতিষ্ঠানের জন্য লোক নিয়োগ, কর্মী নিয়োগ, বদলি এবং পদায়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা করবে। সেক্টর কর্পোরেশন কি শিল্প মন্ত্রণালয়ের অধীনে তারা কাজগুলি যেমন পাট ও বস্ত্রশিল্প, নির্মাণ শিল্প, কুটির শিল্প, কতগুলি কি সেক্টর। যেমন কুটির শিল্প একটা কি সেক্টর কর্পোরেশন। কুটির শিল্প বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থার নাম শুনেছি তো, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, এটা একটা সেক্টর কর্পোরেশন। বিটাক বাংলাদেশ টেবাকো কোম্পানি, বিটাক বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড কর্পোরেশন, এগুলো যে কর্পোরেশন শিল্প সংস্থার অধীনে কার সেক্টর কর্পোরেশন। সেক্টর কর্পোরেশন কী করবে জানো, তাদের জন্য লোক নিয়োগ করবে, প্রশিক্ষণ করবে এবং প্রদান করবে। এরপর আসো তৃতীয় স্তর হচ্ছে প্রতিষ্ঠান পর্যায়ে ব্যবস্থাপনা। প্রতিষ্ঠানের পর্যায়ের জন্য খেয়াল করো একটা বড় প্রতিষ্ঠান তো বুঝছো, যারা মনে করো প্রতিষ্ঠান তো আছে বিভিন্ন ধরনের, যেমন পাট মন্ত্রণালয়, পাট মন্ত্রণালয় প্রতিষ্ঠান যেমন করো বাংলাদেশ ব্যাংক একটা প্রতিষ্ঠান, সোনালী ব্যাংক একটা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান। খেয়াল করছো বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, এটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান চারটা। প্রতিষ্ঠান পর্যায়ে কী জানো, কতগুলি প্রতিষ্ঠান যেগুলো যে সমস্ত প্রধান প্রতিষ্ঠান সেগুলো প্রতিষ্ঠানের জন্য একটা ব্যবস্থাপনা বোর্ড আছে। প্রতিষ্ঠান পর্যায়ের জন্য খেয়াল করো প্রতিষ্ঠান পর্যায়ের জন্য একটা কি আছে জানো, ব্যবস্থাপনা বোর্ড আছে। কি আছে বলো, প্রতিষ্ঠান পর্যায়ে পরিচালনার জন্য একটা ব্যবস্থাপনা বোর্ড আছে। এই বোর্ডের অধীনে তারা সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। তো এখানে একজন প্রধান নির্বাহী থাকবে। ব্যবস্থাপনার অধীনে বোর্ডের অধীনে একজন প্রধান নির্বাহী, চিফ এক্সিকিউটিভ একজন থাকবে। তাহলে দেখো প্রতিষ্ঠান পর্যায়ে ব্যবস্থাপনার অধীনে ব্যবস্থাপনা বোর্ড থাকবে, বোর্ড অফ বিজনেস ম্যানেজমেন্ট থাকবে। এর অধীনে একজন প্রধান নির্বাহী থাকবে। কেমন, নির্বাহীর অধীনে কর্পোরেশন কর্তৃক মনোনীত একজন কর্মকর্তা থাকবে। এখানে একজন কর্পোরেশন এর মনোনয়ন কর্মকর্তা। তাহলে দেখো বাবা ব্যবস্থাপনা বোর্ড থাকবে, এর একজন নির্বাহী থাকবে, এর একজন কর্মকর্তা থাকবে। কর্মকর্তা অধীনে 2-1-3জন অধীনস্থ তাদের শ্রমিক প্রতিনিধি থাকবে তাদের। এক্ষেত্রে তাহলে খেয়াল করো প্রতিষ্ঠান পর্যায়ে ব্যবস্থাপনার জন্য একটা ব্যবস্থাপনা বোর্ড থাকবে। কেমন, একটা কী থাকবে, ব্যবস্থাপনা বোর্ড থাকবে। এর অধীনে একজন প্রধান নির্বাহী থাকবে, কর্পোরেশনের মাধ্যমে মনোনীত কর্মচারী থাকবে, এদের 2জন প্রতিনিধি থাকবে। তারাও প্রতিষ্ঠানের জন্য লোক নিয়োগ, প্রশিক্ষণ, পদায়ন, তাদের বেতন ব্যবস্থাপনা কাঠামো, তারপরে ব্যবসায় সার্বিক দিক তারা কী করবে, বিশ্লেষণ করবে। এটা কারা মানে তৃতীয় স্তরের। তাহলে প্রতিষ্ঠান পর্যায়ে ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে কারা, ব্যবস্থাপনা বোর্ড একজন থাকবে, তাদের অধীনে একজন ব্যবস্থাপনা বোর্ড থাকবে, তার অধীনে একজন প্রধান নির্বাহী থাকবে। নির্বাহীর আন্ডারে কর্পোরেশন মনোনীত কর্মচারী থাকবে, কর্মকর্তা থাকবে। কর্পোরেশন মনোনীত 2-1জন কর্মকর্তা যারা 2-1জন প্রতিনিধি নিয়োগ করতে পারে। তাহলে রাষ্ট্রীয় ব্যবসায় স্তর কয়টা, 3টা। একটা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় বা সরকারি মন্ত্রণালয়, আরেকটা হচ্ছে সেক্টর কর্পোরেশন, আরেকটা হচ্ছে প্রতিষ্ঠান পর্যায়ের ব্যবস্থাপনা। খেয়াল করেছো? তাহলে এই ব্যবস্থাপনার কয়টা ধরন, 3টা। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। ফার্স্ট স্টেজ থাকবে মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় সরকারি কর্মকর্তারা, বেসরকারি এদের একটা প্রতিনিধি থাকবে। মনে করো বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রীর একজন প্রধান নির্বাহী থাকবে। সেক্টর কর্পোরেশন থাকবে, প্রতিষ্ঠান পর্যায়ে ব্যবস্থাপনা থাকবে। প্রতিষ্ঠান পর্যায়ে ব্যবস্থাপনা আবার বিভিন্ন ভাগ করেছে, তাদের একটা ব্যবস্থাপনা বোর্ড থাকবে, একজন প্রধান নির্বাহী থাকবে, কর্পোরেশনের মনোনীত কর্মকর্তা এবং কর্মচারী থাকবে। ক্লিয়ার? এই হচ্ছে তোমার রাষ্ট্রীয় ব্যবসায়ের ধরন হচ্ছে কয়টা, 3টা। এবার আসো রাষ্ট্রীয় ব্যবসায়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। এবার লিখো রাষ্ট্রীয় ব্যবসায়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সমূহ নিম্নরূপ। রাষ্ট্রীয় ব্যবসায়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সমূহ নিম্নরূপ।
হ্যাঁ একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে রাষ্ট্রীয় ব্যবসা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুঝতে পেরেছো? একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা নিম্নরূপ। 1 নম্বর লিখো, এটা আর কি, রাষ্ট্রীয় ব্যবসার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। রাষ্ট্রীয় ব্যবসার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। 1 নম্বর দেখো, জনগণের কল্যাণ নিশ্চিত করে। 1 নম্বর দেখো, জনগণের কল্যাণ নিশ্চিতকরণ। জনগণের একটা কল্যাণ করা নিশ্চিত করবে। তারপর আসে সম্পদের সুষম বন্টন। 2 নম্বর দেখো, সম্পদের সুষম বন্টন। সম্পদের সুষম বন্টন। তারপরে একচাটিয়া ব্যবসা বিলোপ। 3 নম্বর দেখো, একচাটিয়া ব্যবসায় বিলোপ। একচাটিয়া ব্যবসাটা তারা কী করে বিলোপ করবে, কেমন? তারপর দ্রুত শিল্প উন্নয়ন। 4 নম্বর, দ্রুত শিল্প উন্নয়ন। দ্রুত শিল্প উন্নয়ন লিখছো? তারপর লিখো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ। প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ। আগে এই 5টা বুঝাই। দেখো, রাষ্ট্রীয় ব্যবসা তো বুঝছো, রাষ্ট্রীয় ব্যবসা একটা বৃহদায়তন ব্যবসা। জনগণের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে রাষ্ট্রীয় ব্যবসা তোমার হয়। 1 নম্বর দেখো, জনগণের কল্যাণ নিশ্চিতকরণ। অর্থাৎ একটি দেশের জনগণের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেমন গ্যাস, বিদ্যুৎ, পানি, কয়লা, ওয়াসা, এগুলো হচ্ছে তোমার রাষ্ট্রীয় ব্যবসার হাতে। দেখো না, গ্যাসের দাম যাতে না বাড়ে, পানির দাম যাতে না বাড়ে, বিদ্যুতের দাম যাতে না বাড়ে, সেই জন্য জনগণের জন্য যে সমস্ত প্রত্যক্ষ বা যে সমস্ত জিনিস উপকার আছে, গ্যাস, পানি, বিদ্যুৎ, খেয়াল করেছো? গ্যাস, পানি, বিদ্যুৎ, পরিবহন ব্যবস্থা, এগুলো হচ্ছে সরকারি মন্ত্রণালয়ের অধীনে থাকে। তারা গ্যাসটাকে নিয়ন্ত্রণ করবে, বিদ্যুৎ নিয়ন্ত্রণ করবে, ডাক, তার ও পরিচালনা নিয়ন্ত্রণ করবে, যাতে জনগণ উপকৃত হয়। খেয়াল করছো? বিদ্যুতের দাম মনে করো প্রতি ইউনিটে 8 টাকা। এখন যদি বেসরকারিভাবে প্রতি ইউনিটে 100 টাকা নিয়ে নেয়, তাহলে তো অবস্থা কেন্দ্রশীল। সেজন্য কী করবে সরকার? তাদের বিভিন্ন মন্ত্রণালয় গ্যাসের নিয়ন্ত্রণ করবে, বিদ্যুতের নিয়ন্ত্রণ করবে, ডাক নিয়ন্ত্রণ করবে, তার টিএনটি নিয়ন্ত্রণ করবে, ওয়াসা, পানি নিয়ন্ত্রণ করবে। গ্যাস, পানি, বিদ্যুৎ, যেগুলি তোমার দৈনন্দিন উপযোগ সৃষ্টি করে, গ্যাস, পানি, বিদ্যুৎ, ওয়াসা, গ্যাস, পানি, বিদ্যুৎ, ওয়াসা, পরিবহন সেক্টর, এগুলি হচ্ছে সরকারি মন্ত্রণালয়। অর্থাৎ সরকার জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে, অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে যাতে গ্যাস, পানি, বিদ্যুৎ যায়, পরিবহন ব্যবস্থা, অবকাঠামো ঠিক থাকে, সেটা সরকার ব্যবস্থা চলে। সরকার কী করে? প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জনগণের সার্বিক কল্যাণ সাধনের জন্য তারা চেষ্টা করে। এরপর আসো 2 নম্বর দেখো, সম্পদের সুষম বন্টন। 2 নম্বরটা কি বলো? সম্পদের সুষম বন্টন। একটি দেশের 2 ধরনের সম্পদ বিদ্যমান, একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ আর একটা হচ্ছে অপ্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক সম্পদ যাতে সুষ্ঠুভাবে ব্যবহার করা যায়, জনগণের দ্বারপ্রান্তে যাতে সঠিকভাবে পৌঁছায়, সেই দায়িত্বটা কার? সরকার একটি দেশের জনগণের জন্য যে সমস্ত প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক সম্পদ আছে তার সঠিক বন্টনের জন্য তারা কি করবে? ব্যবস্থা করবে, যাতে সকল জনগণ সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতে পারে, ধনী ও গরিবের মধ্যে যাতে বৈষম্য না থাকে, সেই চেষ্টা করতে হবে। অর্থাৎ সম্পদ যাতে সঠিকভাবে বণ্টিত হয়, ধনী দরিদ্র সকল শ্রেণীর লোক যাতে সেটার সুবিধা পায়, সেটা বিবেচনায় আনতে হবে। এরপর আসো একচাটিয়া ব্যবসায় বিলোপ। 3 নম্বর দেখো, একচাটিয়া ব্যবসায় বিলোপ। অর্থাৎ যে সমস্ত ব্যবসায়ীগণ এককভাবে কোনো ব্যবসায় আধিপত্য বিস্তার করে তাকে বলা হচ্ছে একচাটিয়া ব্যবসা। যে ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায়ীরা এককভাবে কোনো পণ্য বা দ্রব্যের উপর একচাটিয়াভাবে প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে একচাটিয়া ব্যবসা। সরকারি মন্ত্রণালয়ের অধীনে, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসা যদি পরিচালিত থাকে, রাষ্ট্রীয় ব্যবসা যদি সঠিকভাবে পরিচালিত হয়, তাহলে এই ক্ষেত্রে একচাটিয়া ব্যবসাগুলি বিলোপ সাধন করা সম্ভব। আমি এবার বলছি, দেখো, যদি সরকারি প্রতিষ্ঠান সঠিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে, এক্ষেত্রে অনেক সময় একচাটিয়া ব্যবসা যারা এককভাবে তারা ব্যবসা করে, একচাটিয়া ব্যবসা বিলোপ করতে সক্ষম হয়। যেমন মনে করো, অনেক আগে না, প্রথমে গ্রামীণ ফোন ছিল, খেয়াল করেছো? গ্রামীণ ফোনের কল রেট অনেক টাকা গ্রামীণ ফোন কোম্পানি কামিয়ে নিয়েছে। এখন তোমার এই সাথে টেলিটকের সাথে, টেলিটকে 1 মিনিটে তোমার 40 পয়সা, 60
60 পয়সা। তখন অন্যান্য ফোনগুলি আস্তে আস্তে কী হচ্ছে, তাদের মানে তাদের যে আগে একটা ছিল ওটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন মানুষ টেলিটক ইউজ করছে, কারণ টেলিটকে কল রেট কম। গ্রামীণ তোমার গ্রামীণ, রবি, এয়ারটেলের প্রচুর কল রেট। 1 মিনিট কথা বলে 2 টাকা 2.5 টাকা কেটে ফেলে। তো এখানে টেলিটকে কথা বললে 1 মিনিট কথা বলে 40-45 পয়সা। তাহলে এটা সরকার কী করছে, সাশ্রয়ী মূল্যে আমাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করছে কল্যাণের জন্য। তারপরে এটা আসো দ্রুত শিল্পের উন্নয়ন। একটি দেশ তখন দ্রুত, 3 নম্বর দেখো দ্রুত শিল্পের উন্নয়ন। 4 নম্বর দ্রুত শিল্পের উন্নয়ন। একটা দেশের শিল্পের উন্নতির ফলে সে দেশের অর্থনৈতিক ভাবে কী হয়, ত্বরান্বিত হয়। জাতীয় আয় বৃদ্ধির ক্ষেত্রে শিল্প কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করে। একটি দেশের শিল্প প্রতিষ্ঠান যদি মৌলিক এবং ভারী শিল্প প্রতিষ্ঠান অনেক স্থাপিত হয়, সে দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল থাকে না। যেমন আমেরিকা, ফ্রান্স, কানাডা, ব্রিটেন, ওই সমস্ত দেশ এত উন্নত কেন, তাদের শিল্পের ক্ষেত্রে ব্যাপক উন্নত। তাহলে শিল্পের দ্রুত উন্নয়নের জন্য সরকার কী করে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন ধরনের মৌলিক এবং ভারী শিল্প স্থাপন করে। আবার বলছি, খেয়াল করো, সরকার দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে মৌলিক এবং ভারী শিল্প স্থাপন করে। কেমন? তারপর আসো 5 নম্বর দেখো তোমার কর্মসংস্থান সৃষ্টি। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, খেয়াল করো বাবা, বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ করা হয়। তাদের উচ্চপদস্থ কর্মকর্তা, মধ্যপদস্থ কর্মকর্তা এবং নিম্নপদস্থ কর্মকর্তা। তাহলে বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টির ফলে দেশের বেকার সমস্যা সমাধান হয়। এরপরে আসো প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ। বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আছে, সেগুলি সংরক্ষণ। যেমন বন, বাংলাদেশ ফরেস্ট। কেমন? বাংলাদেশ ফরেস্ট কী করে, তাতে বন নিয়ন্ত্রণ করে। তারপরে মনে করো বন্যপ্রাণী। বন্যপ্রাণী কতগুলি বাঘ আছে, কতগুলি হরিণ আছে, কতগুলি হাতি আছে। বিভিন্ন ধরনের তোমার প্রাকৃতিক সম্পদ তারা কি করে, রক্ষা করে। তারপরে মনে করো যে গ্যাস, কয়লা, পানি। কেমন? গ্যাস, কয়লা, পানি। তারপরে বনজ খনিজ, জলজ সম্পদ, বনজ সম্পদ, খনিজ সম্পদ। এগুলি তোমার প্রাকৃতিক সম্পদ হয়। প্রাকৃতিক সম্পদগুলি কী করে, রক্ষা করে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ যেগুলি প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদ, সেটা হচ্ছে প্রাকৃতিক বনজ, খনিজ ইত্যাদি সম্পদগুলি কাদের দায়িত্ব থাকে, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রাকৃতিক সম্পদগুলি, বনজ, খনিজ যেগুলি ইত্যাদি মন্ত্রণালয় থেকে ভাগ করে দেওয়া হয়, এগুলি তারা রাখে। তারপর প্রতিরক্ষা সরঞ্জাম। 7 নম্বর লিখো, প্রতিরক্ষা সরঞ্জাম। প্রতিরক্ষা সরঞ্জাম বুঝছো তো, দেশের অভ্যন্তরে যাতে কোনো যুদ্ধের যদি কোনো বিভিন্ন দেশের সাথে যদি কোনো যুদ্ধ হয় বা প্রাকৃতিক দুর্যোগ হয় বা কোনো ধরনের গণ্ডগোল সৃষ্টি হয়, তাহলে তারা প্রাকৃতিক তোমার সরঞ্জামগুলি কী করবে, বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য, দেশ রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের অস্ত্র, গোলা বারুদ এগুলি সরঞ্জাম করবে কি, সরকার। আবার দেখো, দেশের আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য অস্ত্র, গোলা বারুদ, সামরিক অস্ত্র এগুলি রক্ষণাবেক্ষণ দায়িত্বকার সরকার। সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেগুলি কী করবে, প্রতিরক্ষা মন্ত্রণালয় সেগুলি সরঞ্জাম চেষ্টা করবে। তারপর মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ। 8 নম্বর আসো, মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ। বিভিন্ন ধরনের মুদ্রার পরিমাণ যাতে স্থিতিশীল থাকে, ব্যাংক যাতে ঋণটা নিয়ন্ত্রণ করতে পারে। অর্থের যোগান যেখান থেকে আসে, ব্যাংক তো জানো একটা আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক কী করে, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা ও অর্থবাজারকে নিয়ন্ত্রণ করবে। তারপরে গোপন শিল্প রক্ষা। 4 নম্বর দেখো, গোপন শিল্প রক্ষা। যেমন গোপন শিল্প হচ্ছে, যেমন মনে করো তোমার প্রশ্নপত্র প্রণয়ন, খেয়াল করেছো, পাঠ্যপুস্তক প্রণয়ন, অর্থ টাকশাল, তারপর বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ, এগুলো গোপনীয়তা কার্যকলাপ রক্ষা, গোপন কার্যকলাপ, যেমন গোপন শিল্প রক্ষা। যেমন টাকা তো তুমি আর আমি তৈরি করতে পারবো না, এটা সরকার তৈরি করবে। সেই জন্য টাকশালটা কোথায়, টাকশাল, প্রকাশনা, তথ্য প্রযুক্তি ইত্যাদির ক্ষেত্রে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা রাষ্ট্রের প্রথম। বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি যাতে দেশের আভ্যন্তরীণ খবর যাতে বিদেশে প্রচার না হয়, বিভিন্ন তথ্য প্রযুক্তি, তারপর টাকশাল এগুলি গোপনীয়তা। শিল্প প্রতিষ্ঠানসমূহ তোমার সরকার দায়িত্বে নিয়োজিত থাকবে। তারপর 10 নম্বর দেখো, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা। 10 নম্বর দেখো, দ্রব্য মূল্যের স্থিতিশীলতা। বিভিন্ন ধরনের দ্রব্য আছে, বিভিন্ন ধরনের ভোগ্য পণ্য আছে, শিল্প পণ্য আছে, ব্যবহারযোগ্য পণ্য আছে। পণ্যের দাম যাতে সহনশীল হয়, যাতে সকলে কিনতে পারে, সেদিকে তোমার সরকারকে ব্যবস্থা করতে হবে। যাদের জিনিসপত্রের দাম বেড়ে যায়, সরকার ভাবমূর্তি নষ্ট হয়। সরকার যদি ভাবমূর্তি নষ্ট হয়, তার ইমেজ নষ্ট হয়ে পরবর্তী সে ভোট পাবে না। সেই জন্য সে দ্রব্যমূল্য যাতে সহনশীল পর্যায়ে আসে, তারা সেটা চেষ্টা করে ভারসাম্য রক্ষার জন্য। এরপর আসো আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ। দেশের আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ।
বিভিন্ন আমদানি উৎস যারা যে সমস্ত পণ্য আমরা বিদেশ থেকে ক্রয় করি সেটা তো আমদানি, আর যে সমস্ত পণ্য আমরা বাইরে ছাড়ি সেটা হচ্ছে রপ্তানি। আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণের দায়িত্ব কাজ জানো বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিষয় তদারক করে, বিভিন্ন দিক পর্যালোচনা করে আমদানি ও রপ্তানি সমূহ কী করবে, নিয়ন্ত্রণ করবে। তারপরে আসো শ্রমিক কল্যাণ। শ্রমিক কল্যাণ, শ্রমিকরা যাতে ন্যায্য বেতন পায়, তারা যাতে পারিশ্রমিক পায়, তাদের যাতে প্রমোশন হয়, তাদের যাতে বাসস্থান, চিকিৎসা সুবিধা ব্যবস্থাগুলো নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সরকার কী বলে, সরকার কী করবে জানো, শ্রমিকের সার্বিক কল্যাণের জন্য যাবতীয় কার্যাবলী সম্পাদন করবে। আজকে এইটুকু, এরপরে আমাদের ক্লাস আছে তো আজকে বেশি পড়া যাচ্ছে না। আশা করি তোমরা ভালো মতো লেখাপড়া করবে, এগুলি পড়বে বা রাষ্ট্রীয় ব্যবসার ধরন আর রাষ্ট্রীয় ব্যবসার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তোমরা ভালো থেকো, সামনে সরাসরি ক্লাসে দেখা হবে আশা রাখছি। তোমরা ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। তো আমার ভাই হাসান আমাকে সাহায্য করেছে, মাননীয় অধ্যক্ষ মহোদয় এবং বিভাগীয় প্রধানকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আশা করছি কয়েকদিনের মধ্যে তোমাদের ক্লাসে সরাসরি দেখা হবে। থ্যাংক ইউ।